হ্যালো ফুডিজ, দিস ইজ ফয়সাল ফ্রম অ্যান্ড কুক। আপনাদের জন্য আমার আজকের রেসিপি হচ্ছে মটকা বিফ। আর এই রেসিপিটা কিন্তু বেশ স্পেশাল। মাটির হাঁড়িতে রান্নাটা করা হয় বলে এই মাংসের স্বাদটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রেস্টুরেন্টের স্বাদের এই মটকা বিফটা আপনারা খুব সহজেই ঘরেই রান্না করবেন, তাও আবার একেবারে ঘরোয়া মশলা দিয়ে। সেই সাথে আরও থাকছে মাটির হাঁড়িতে রান্নার A to Z সব টিপস অ্যান্ড ট্রিক্স। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। সবার প্রথমে আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি, আর মাংসটাকে আমি এখানে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আজকের রেসিপিতে আমি গরুর মাংস ব্যবহার করছি, তাছাড়া মাটন দিয়েও আপনারা এই রেসিপিটা রান্না করতে পারবেন। আর মাংসটাকে আমি এখানে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু বড় সাইজের টুকরা করেও মাংসটা এখানে কেটে নিতে পারেন। এবার মাংসটাকে আমি এখানে ম্যারিনেট করব। সো একটা মিক্সিং বোলে মাংসটাকে নিয়ে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, অর্থাৎ এখানে 1/2 টেবিল চামচ আছে আদা বাটা আর 1/2 টেবিল আছে রসুন বাটা। নর্মাল মাংস রান্নার তুলনায় এই মটকা বিফ রান্নার ক্ষেত্রে আদা বাটাটা তুলনামূলক কম ব্যবহার করতে হয়। সেই সাথে আমি রসুন বাটাটাও এখানে কম ব্যবহার করছি, কারণ পরবর্তী পর্যায়ে আমি গোটা রসুন এখানে ব্যবহার করব। আর সেই সাথে হলুদের গুঁড়াটাও এই মটকা বিফে কম দিতে হবে, আর ঠিক সেজন্য আমি এখানে মাত্র 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া। আপনারা কেমন ঝাল খেতে চান তার উপর ডিপেন্ড করে মরিচের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে এই রেসিপিতে ঝালটা আমার একটু বেশি পছন্দ। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। রান্নাটাকে একটু ইজি করতে আমি বাজার থেকে কেনা রেডিমেড প্যাকেটের গরম মশলাটা আজকে ব্যবহার করছি, আর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের গরম মশলা এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। আপনাদের হাতের কাছে যদি এই কালো গোলমরিচের গুঁড়াটা না থাকে, সেক্ষেত্রে আপনারা 1 চা চামচ গোটা গোলমরিচ ব্যবহার করবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্ট, আর এটা হচ্ছে পেঁয়াজের বেরেস্তা। আর এই পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু এই মটকা বিফের স্বাদটাকে অনেক বেশি বাড়িয়ে দিবে। আর পেঁয়াজের বেরেস্তাটা আমি হাত দিয়ে সামান্য ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি। আর আজকের এই রেসিপিতে আমি 1 কাপ পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করছি। এবার আমি এখানে কিছু গোটা মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা। তেজপাতাগুলোকে সামান্য ছিঁড়ে দিচ্ছি। দারচিনি দিয়ে দিচ্ছি 3টা, আর এগুলোকেও একটু ছোট ছোট টুকরা করে ভেঙে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 8 থেকে 10টার মতো ছোট এলাচ, আর এলাচটাকে আমি এভাবে একটু ভেঙে তারপরে অ্যাড করছি, এতে করে এলাচের ফ্লেভারটা খুব ভালোভাবে ছড়াবে। দিয়ে দিচ্ছি 6 থেকে 7টার মতো লং, একটা গোটা জয়ত্রী একটু ছোট ছোট করে ভেঙে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টা বড় এলাচ, আর এটা কিন্তু কালো এলাচ নামেও পরিচিত, তবে আপনাদের হাতের কাছে যদি এই বড় কালো এলাচটা না থাকে, সেক্ষেত্রে আপনারা এটাকে স্কিপ করতে পারেন, তবে এটা অ্যাড করলে এই মটকা বিফের স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, আর লবণটা এখানে আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর আমি এখানে প্রায় 1/2 কাপের কিছুটা বেশি তেল দিচ্ছি। আর মটকা বিফ রান্নার ক্ষেত্রে আপনারা অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন, তবে আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও এই রান্নাটা করতে পারেন, তবে মটকা বিফের অথেন্টিক টেস্ট পেতে হলে অবশ্যই সরিষার তেল দিয়ে এই রান্নাটা করতে হবে। এবার আমি সবগুলা মশলাকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালোভাবে এই কাজটা করতে হবে, যেহেতু এই মাংসটা মটকার ভেতরে দমে রান্না হবে। সো রান্নার সময় কিন্তু এটাকে নাড়াচাড়া করা যাবে না, তাই সময় নিয়ে ভালোভাবে এখনই আমি মশলাটাকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যত ভালোভাবে এই মশলাটাকে মাংসের সাথে মেশাবেন, মাংসের স্বাদটা কিন্তু তত বাড়বে। সো মশলাটা মাখানো শেষ, পানি দিয়ে আমি হাতটা ধুয়ে নিচ্ছি, এতে করে মশলার অপচয়টা হবে না। আর এখানে কিন্তু বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না। আর এখানে কিন্তু আমি মাত্র 2 থেকে 3 টেবিল চামচের মতো পানি ব্যবহার করেছি। এবার আমি এখানে মাংসটাকে প্রায় 2 ঘন্টার জন্য ম্যারিনেট করব, তবে আপনারা চাইলে আরও লম্বা সময়ের জন্য মাংসটা ম্যারিনেট করতে পারেন। মাংসটা এখানে ম্যারিনেট হতে থাকুক, আর এই সুযোগে আমি মাংস রান্নার মটকাটাকে প্রিপেয়ার করে নিচ্ছি।
আজকে রান্নায় আমি এই মাটির হাঁড়িটা ব্যবহার করব। আর মটকা বিফ রান্নার জন্য আপনারা যখন মাটির হাঁড়িটা কিনতে যাবেন তখন আপনাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। নাম্বার 1, আপনারা অবশ্যই দোকানদারকে জিজ্ঞেস করবেন যে এটা দিয়ে রান্না করা যায় কিনা, কারণ বাজারে কিন্তু মাটির তৈরি অনেক ধরনের সার্ভিং হাঁড়িও পাওয়া যায় যেটা শুধুমাত্র খাবার পরিবেশনের জন্য ব্যবহার করা হয়, আর ওই ধরনের পাতিল দিয়ে কিন্তু রান্না করা যায় না। সো রান্না করা যাবে এমন মাটির পাতিলটাই আপনাদেরকে কিনতে হবে। নাম্বার 2 হচ্ছে, রান্নার আগে 10 থেকে 12 ঘন্টার জন্য আপনারা পাতিলটাকে পুরোপুরিভাবে পানিতে ডুবিয়ে রাখবেন। তারপরে পাতিলটাকে তুলে নিয়ে নর্মাল টেম্পারেচারে অর্থাৎ বাতাসে শুকিয়ে নিলেই হবে। আর 3 নম্বরে যে বিষয়টা আপনারা মাথায় রাখবেন সেটা হচ্ছে, এই মাটির পাতিলটা মাজার জন্য আপনারা কখনোই স্টিলের মাজনি ব্যবহার করবেন না। মাংসটা অলরেডি 2 ঘন্টার মতো ম্যারিনেট হয়েছে। এবার আমি রান্নার পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। হাঁড়িতে দিয়ে দিচ্ছি হাফ কাপের কিছুটা বেশি পরিমাণ সরিষার তেল। এবার আমি ঠিক এইভাবে পাতিলটাকে সাবধানে ঘুরিয়ে ঘুরিয়ে তেলটাকে পাতিলের চারপাশে লাগিয়ে নিব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4-5টার মতো গোটা রসুন, আর এই রসুনটাকে আমি খোসা সহ দিচ্ছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে রসুনটা দেওয়ার কিন্তু 2টা বেনিফিট আছে। প্রথমত, মাংসটা যেন পাতিলের তলায় লেগে পুড়ে না যায়, আর সেই সাথে রান্নায় রসুনের একটা সুন্দর স্মোকি ফ্লেভারও পাওয়া যাবে। 5-6টার মতো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এবার আমি ম্যারিনেট করে রাখা মাংসটাকে এখানে দিয়ে দিব। তবে তার আগে আমি মাংসটাকে আবারও সামান্য কিছুটা মেখে নিব। এবার আমি মাংসটাকে হাঁড়িতে দিয়ে দিচ্ছি। ম্যারিনেশনের বোলে কিছুটা মশলা লেগে আছে, তাই এখানেও আমি প্রায় 2-3 টেবিল চামচের মতো পানি দিয়ে এটাকে ধুয়ে অ্যাড করে দিচ্ছি। উপরে আরও 1-2টা রসুন দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি আরও 2-3টা শুকনো মরিচ। এই রান্নায় কিন্তু বেশি পরিমাণ পানি ব্যবহার করা যাবে না, তবে সামান্য কিছু পানি আপনারা এখানে ব্যবহার করবেন। এতে করে রান্নার সময় মাংসটা পুড়ে যাওয়ার সম্ভাবনা কমে যাবে। তবে খেয়াল রাখবেন পানিটা যেন অতিরিক্ত না হয়ে যায়। আপনারা যদি মটকা বিফে অতিরিক্ত পানি দিয়ে দেন তাহলে কিন্তু মটকা বিফের যে অথেন্টিক টেস্ট সেটা কিন্তু আপনারা পাবেন না। সেই সাথে রান্নার সময় আরও বেশ কিছু সমস্যা হতে পারে। এবার আমি একটা ময়দার ডো বানিয়ে এই পাতিলটাকে সিল করব। কাচ্চি রান্নার ক্ষেত্রে আমরা যেভাবে ঢাকনাটাকে সিল করি এখানেও ঠিক একই কাজ করতে হবে। আমি আজকে এটাকে সিল করার জন্য ময়দা ব্যবহার করছি, তবে আটা দিয়েও আপনারা সেম কাজটা করতে পারবেন। হাঁড়ির চারপাশে যখন ময়দাটা লাগানো হয়ে যাবে তখন এর মধ্যে ঢাকনাটাকে একটু চেপে বসিয়ে দিতে হবে। তারপর এটাকে ভালো করে সিল করে নিতে হবে। আর ঢাকনাটা যখন পুরোপুরিভাবে সিল হয়ে যাবে তখন আমি পাতিলটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। আর এই প্রথম পর্যায়ে 5-7 মিনিটের জন্য আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু হাইয়ের মধ্যে রাখবো। আর 5-7 মিনিট পরে চুলার আঁচটাকে একদম লো করে দিতে হবে, সব থেকে যতটুকু কম করা সম্ভব। এবার চুলার লো আছে আমি এই মটকা বিফটাকে ঘন্টা দেড়েক দমে রান্না করব। অর্থাৎ এখানে এই মটকা বিফটাকে স্লো কুকিং করতে হবে। আর চুলার আঁচটা কিন্তু কোনো অবস্থাতেই বাড়ানো যাবে না, অর্থাৎ বাকি সময় চুলার আঁচটা কিন্তু লোতেই থাকবে। আর 10-12 মিনিট পর পর হাঁড়িটাকে সামান্য ঝাঁকিয়ে দিতে হবে। যেহেতু পাতিলটা বেশ গরম তাই এই কাজটা একটু সাবধানে করতে হবে। আর আপনারা যদি এই কাজটা না করেন অর্থাৎ পাতিলটাকে ঝাঁকিয়ে না দেন তাহলে কিন্তু মাংসটা পুড়ে যেতে পারে। সো খেয়াল রেখে 10-12 মিনিট পর পর আপনারা এই কাজটা করবেন। আর রান্নার সময় যদি আপনারা দেখতে পান যে কোনো জায়গা দিয়ে এইভাবে স্টিম বের হচ্ছে তাহলে ভয় পাবার কিছু নেই। এটা অ্যাকচুয়ালি প্রেসার কুকারের মতো কাজ করছে, অর্থাৎ হাঁড়ির ভেতরে যখন প্রেসারটা বেড়ে যাবে তখন সেটা নিজে নিজেই বাইরে বের হয়ে আসবে। আর যে লিক দিয়ে স্টিমটা বের হবে সেটাকে কিন্তু বন্ধ করা যাবে না। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। শেষবারের মতো পাতিলটাকে একটু ঝাঁকিয়ে দিচ্ছি। অলরেডি আমি কিন্তু একটা সুন্দর অ্যারোমা পাচ্ছি। আর আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান। এবার আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। আর পাতিলটা কিছুটা ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করছি 5-7 মিনিট। আর পাতিলটা যখন কিছুটা ঠান্ডা হবে তখন আমি ছুরির সাহায্যে ডোটাকে কেটে ঢাকনাটা খুলে নিচ্ছি। আর মটকা বিফটা কিন্তু এখানে একেবারে রেডি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু এখানে ভালো মতোই সফট হয়েছে। আর ঢাকনা খোলার পরে যদি আপনারা দেখতে পান যে মাংসটা প্রপারলি কুক হয়নি সেক্ষেত্রে আপনারা এটাকে আরেকটু রান্না করে নেবেন। সো এবার এই মটকা বিফটাকে টেস্ট করার পালা।
আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা খেতে কতটা ভালো হবে। আর এটা খেতেও কিন্তু বেশ দুর্দান্ত হয়েছে। আশা করব এই রেসিপিটা আপনারা একবারের জন্য হলেও ট্রাই করবেন। সো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর এই ধরনের রেসিপি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টেক কেয়ার। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।